আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা অনলাইনের মাধ্যমে গত ক্লাসে ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, অর্থাৎ ডিএনএ থেকে কিভাবে আরএনএ এবং আরএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয়, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অনলাইনের ক্লাসের মাধ্যমে এই তোমাদের দৃষ্টিকোণ থেকে জটিল বিষয় মনে হতে পারে, কিন্তু আসলে খুব সহজ একটি বিষয়। ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। তো আমরা একটু স্ক্রিন শেয়ার করে দেখি যে এই ধারাবাহিকভাবে কিভাবে ডিএনএ ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন হয়, সেটা আমরা একটু দেখে আসি। তোমরা আমার সম্পর্কে পরিচিত আছেন নিশ্চয়ই। আমাদের সুবীরবাবু ইতিমধ্যে ক্লাস নিচ্ছেন। আমরা আজকে পঞ্চম অধ্যায়ের পার্ট 7 এবং এখানে ডিএনএ প্রথম অধ্যায়ের আর কি পার্ট 7 এর ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই বিষয়টি আমরা এখন একটু দেখব। ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখবে। ট্রান্সক্রিপশন বিষয়টা কি আসলে? ট্রান্সক্রিপশন হচ্ছে, আমরা তোমরা মাঝে মাঝে এসএসসির সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি ইত্যাদি তুলতে হয় বা বোর্ড থেকে নিতে হয়। তো এখানে একটি বিষয় হচ্ছে মার্কশিট আর একটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট। দুটি বিষয়ের মধ্যে পার্থক্য কি? নিঃসন্দেহে তোমাদের জানা আছে মার্কশিট আর ট্রান্সক্রিপ্ট কিন্তু এক জিনিস নয়। যদিও এখন বোর্ডে প্রত্যেকটি সাবজেক্ট উল্লেখ সহকারে কত মার্কের ফুল মার্ক এবং কত পেয়েছো তুমি, এটা উল্লেখ থাকে। এটাই ট্রান্সক্রিপশনে মূলত যে ফর্মা। তো সেভাবে ট্রান্সক্রিপশন কথাটা হচ্ছে হুবহু অনুলিপন। মানে যেটা ধরো আমার কোনো সার্টিফিকেটকে ট্রান্সক্রিপ্ট করব আমি, তখন এটা ইংরেজিতে রূপান্তর করার সময় আমার সার্টিফিকেটে যেভাবে যা আছে, আমি একটু উদাহরণ দিই তোমাদের। যেমন আমি বাড়ি যাই, এই কথাটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করলে কি বলি? ইংলিশে যখন ট্রান্সলেট করি তখন বলি আই গো হোম, ঠিক না? তো আই গো হোম, আমি বাড়ি যাই। কিন্তু এটাকে যদি সরাসরি ট্রান্সক্রিপ্ট করা হয়, আই গো হোম, আমি যাই বাড়ি, ট্রান্সক্রিপ্ট হচ্ছে হুবহু তার অনুবাদ, আর ট্রান্সলেট হচ্ছে ভাবানুবাদ। অর্থাৎ আমি যখন বাংলায় ট্রান্সলেট করব তখন এটাকে আমি সাজিয়ে গুছিয়ে বাংলায় যেভাবে শুনতে শ্রুতিমধুর হয় সেভাবে বলবো। কিন্তু ট্রান্সক্রিপ্ট হলে আর সেটাকে কোনো সাজানো গোছানো কিছুই করা যাবে না, যা আছে তাই লিখতে হবে। তো এটি হচ্ছে ট্রান্সক্রিপ্টের সাথে ট্রান্সলেটের পার্থক্য। ট্রান্সলেট হচ্ছে ভাবানুবাদ, অর্থাৎ একটা ভাষা থেকে যখন আরেকটা ভাষায় ট্রান্সফার করা হয় তখন সেটার হুবহু একরকম নাও থাকতে পারে। কিন্তু ট্রান্সক্রিপশন হচ্ছে আমার শুনতে খারাপ শুনুক আর ভালোই শুনুক, যা আছে তাই থাকতে হবে। অর্থাৎ আই গো হোম এটা বলা যাবে না আমি বাড়ি যাই, বলতে হবে আমি যাই বাড়ি। ক্লিয়ার ব্যাপারটা? তো নিঃসন্দেহে এখন ট্রান্সক্রিপ্ট হচ্ছে ডিএনএ থেকে যে কোনো প্রকার আরএনএ, যে কোনো প্রকার আরএনএ তৈরি করার, এটাই হচ্ছে ট্রান্সক্রিপ্ট। ডিএনএ থেকে যে কোনো প্রকার আরএনএ তৈরি করার প্রক্রিয়াই ট্রান্সক্রিপশন। এখন আমরা ডিএনএ থেকে কি কয় প্রকার আরএনএ তৈরি হয়? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তাহলে আর আচ্ছা আমি একটু ট্রান্সলেশনটা একটু বলে নিই। ট্রান্সলেশন হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়ার নামই ট্রান্সলেশন। অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়ার নাম ট্রান্সক্রিপশন, কারণ ডিএনএ থেকে যখন আরএনএ কপি হয় তখন হুবহু ডিএনএ তে যা থাকে তাই কপি হয়, এর কোনো ব্যত্যয় ঘটতে পারবে না, যেভাবে আছে ঠিক সেভাবে কপি হবে। শুধু আরএনএ, আরএনএর শর্ত যেটা আছে, অর্থাৎ আরএনএ তে আমরা জানি রাইবোনিউক্লিক অ্যাসিড আর থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এই দুটো জায়গায় একটু চেঞ্জ আছে দুটো ওয়ার্ডে, অর্থাৎ একটা হচ্ছে থাইমিনের পরিবর্তে ইউরাসিল, অর্থাৎ টি যেখানে আসতে চাইবে ডিএনএ থেকে কপি করার সময়, সে টি এর জায়গাটা ইউ দিয়ে ফিল আপ করবে। আর রাইবো যেখানে সুগার আসবে 5 কার্বন বিশিষ্ট সুগার, সেখানে পেন্টোজ সুগারটা দুই রকম টাইপ আছে, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার আর একটা হচ্ছে রাইবোজ সুগার। তো সেখানে সুগারটা আসবে রাইবোজ সুগার। এই দুটো হচ্ছে ডিএনএ এর সাথে আরএনএ পার্থক্য। তো ডিএনএ থেকে যখন আরএনএ কপি হবে তখন থাইমিনের স্থলে ইউরাসিল আসবে, আর
পেন্টোজ সুগারের ক্ষেত্রে রাইবোজ শর্করা চলে আসবে। এই দুটো বিষয়ে পার্থক্য থাকবে। তো ট্রান্সক্রিপ্ট হচ্ছে ডিএনএ থেকে যে কোনো আরএনএ তৈরি করার প্রক্রিয়া, আর ট্রান্সলেট হচ্ছে যে আরএনএ তৈরি হলো সেটাকে আবার ভাবানুবাদ অর্থাৎ নিজের ভাষায় রূপান্তর করা। তো বায়োলজিক্যাল অর্গানিজমে আসলে এই রূপান্তরটা হচ্ছে যখন এমআরএনএ, কারণ জানো ডিএনএ থেকে 3 প্রকার আরএনএ ট্রান্সক্রিপ্ট হয়। একটা হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, আরেকটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ, আরেকটা হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ অথবা ট্রান্সলেটর আরএনএ, যে অনুবাদ করে। এই 3টি আরএনএ ডিএনএ থেকে কপি হয়। এর মধ্যে সবচেয়ে বড় আরএনএ, গুরুত্বপূর্ণ আরএনএ হচ্ছে এমআরএনএ, যেটাতে মেসেজ থাকে, ডিএনএ থেকে যা মেসেজ প্রয়োজন সেই মেসেজগুলো এমআরএনএতেই থাকে। আর টিআরএনএ এবং আরআরএনএ এই দুটো মূলত ওই মেসেজটা পাঠ করার জন্য সহায়তা করে। অর্থাৎ ডিএনএ থেকে ট্রান্সক্রিপ্ট প্রক্রিয়ায় কি এমআরএনএ বহন করে নিয়ে, এমআরএনএতে কি সংকেত বা এমআরএনএতে কি সিগন্যাল বহন করে নিয়ে আসতেছে, এই সিগন্যালটা পাঠ করে তার উদ্ধার করা, অর্থাৎ এটার মিনিংটা কি সেটা প্রকাশ করার জন্য দুটো আরএনএ কাজ করে। সেটা একটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ, আর একটা হচ্ছে টিআরএনএ। এখন টিআরএনএ এবং রাইবোজোমাল আরএনএ এদের দুইজনের আয়তন এমআরএনএ তুলনায় অত্যন্ত ছোট। অর্থাৎ দেখা যায় 75 থেকে 90টা নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স দিয়ে একটা টিআরএনএ হতে পারে। আর রাইবোজোমাল আরএনএ অবশ্য ছোট বড় আছে, ওখানে আবার 3 রকমের রাইবোজোমাল আরএনএ আছে, সেগুলো ছোট ছোট, অবশ্য টিআরএনএর চেয়েও ছোট। তো সবচেয়ে বড় আরএনএ হচ্ছে এমআরএনএ। তো ট্রান্সলেশন হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়ার নামই ট্রান্সলেশন, অর্থাৎ এমআরএনএর কোডকে, এমআরএনএর কোড অর্থাৎ এমআরএনএ যে সিগন্যালটা থাকে বা সংকেতটা থাকে সেটাকে বলা হয় কোড। এই কোডটাকে ডিকোড করা অর্থাৎ এটাকে আবার রিপ্লেস করা কি দিয়ে, প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের ক্রমধারা নির্ধারণ করে। অর্থাৎ প্রোটিন অণুতে কোন কোন অ্যামাইনো অ্যাসিড বসবে এটাকে বলা হয় ডিকোড করা। এমআরএনএতে যে কোড থাকে ওই কোড অনুযায়ী প্রোটিন অণুতে অ্যামাইনো অ্যাসিড বসে, এবং সেই কোন কোডে কোন অ্যামাইনো অ্যাসিড আসবে এটা নির্ধারণ করে দিয়ে সেই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড বসানোটাই হচ্ছে ট্রান্সলেশন। তো এবং এই প্রোটিন এবং এনজাইম এই দুটোই হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া উৎপন্ন গুরুত্বপূর্ণ উপাদান, যা আমার জীবদেহে সমস্ত জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন মানুষের দেহে নিয়মিত একবার কন্টিনিউয়াস বিভিন্ন প্রকার প্রোটিন উৎপাদন হতে থাকে, যে প্রোটিনগুলো আমাদের রোগ ব্যাধির সাথে ফাইট দিয়ে কন্টিনিউয়াস আমাদেরকে সুস্থ রাখে, এই প্রতিরোধী প্রোটিন। আবার একইভাবে এই প্রোটিন থেকেই তৈরি হয় এনজাইম, যে এনজাইম আমাদের কন্টিনিউয়াস জীবদের যে হাজার হাজার রিয়াকশন আছে এই রিয়াকশন গুলোকে চালু রেখে জীবদের সকল জৈব রাসায়নিক প্রক্রিয়া সুচারুরূপে সম্পন্ন করার কাজই হচ্ছে সেই এনজাইমের। এই এনজাইমটিও তৈরি হয় এই ট্রান্সলেশনের মাধ্যমে। তো আমরা দেখি যে ট্রান্সক্রিপশনটা কোথায় হয়। তোমরা জানো ডিএনএ কোষের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম বা ডিএনএ, আর নিউক্লিয়াসের বাইরে থাকে কোষের সকল কোষীয় অঙ্গাণু, রাইবোজোম, লাইসোসোম, গোলজি বডি, প্লাস্টিড, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, সেন্ট্রোসোম, মেসোসোম, তারপর যা আছে এরা সবাই থাকে সাইটোপ্লাজমে। আর নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসের সংগঠন হচ্ছে মূলত ক্রোমোজোম, তারপর হচ্ছে নিউক্লিওলাস, আর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এই 3টা উপাদান মিলে নিউক্লিয়াস তৈরি হয়, এবং এই নিউক্লিয়াসের ভিতরেই ট্রান্সক্রিপশন হয়। অর্থাৎ ক্রোমোজোম নিউক্লিয়াসের ভিতরেই থাকে, ওখান থেকে ট্রান্সক্রিপ্ট হয়ে 3 প্রকার আরএনএ তৈরি হয়, অর্থাৎ এমআরএনএ, রাইবোজোমাল আরএনএ এবং টিআরএনএ। এরা তৈরি হওয়ার পরে আরো কিছু প্রসেসিং হয়, অর্থাৎ ওটাকে আবার রিসাইজ করতে হয়, করার পরে সে নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে ওই ছিদ্র পথে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসে। তাহলে ট্রান্সক্রিপ্ট হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষের নিউক্লিয়াসের অভ্যন্তরে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পন্ন হয়। ট্রান্সক্রিপশন মাধ্যমে একই সাথে অথবা ভিন্ন ভিন্ন সময় এটা একই সাথে হতে পারে এমআরএনএ, টিআরএনএ, রাইবোজোমাল আরএনএ, অথবা একবারে এমআরএনএ তৈরি করে রাখলো, তারপর টিআরএনএ হলো, রাইবোজোমাল আরএনএ হলো, ইত্যাদি বিভিন্ন সময় তৈরি হতে পারে। এটা তৈরি হওয়ার পর নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসে। এখন ট্রান্সলেশন হয় কোথায়? ট্রান্সলেশনটা উদ্ভিদ প্রাণী কোষের সাইটোপ্লাজমে ট্রান্সলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। ট্রান্সলেশনের মাধ্যমে এমআরএনএর যে নিউক্লিওটাইড সিকোয়েন্স, এমআরএনএতে এমআরএনএতে যে নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে, অর্থাৎ এমআরএনএতে ডিএনএ থেকে কপি হওয়ার সময় অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন ইত্যাদি ইত্যাদি যে নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে, এই সিকোয়েন্স অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড সজ্জিত হয়। অর্থাৎ এই সিকোয়েন্স অনুযায়ী যদি অ্যামাইনো অ্যাসিড এনে জোড়া লাগানো হয় তাহলে সেটা তৈরি হবে প্রোটিন অণু, এটাকে বলা হচ্ছে প্রাইমারি প্রোটিন। এবং এই প্রোটিন অণু বিভিন্নভাবে ফোল্ডিং এর মাধ্যমে, অর্থাৎ একটা লম্বা সুতো তৈরি হওয়ার পরে এটা বিভিন্নভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়,
যেটা নাম হচ্ছে এনজাইম। যেমন আমরা যদি লম্বা একটা সুতো থাকে, এই সুতোকে আমরা দিয়ে একটা জাল বুনতে পারি, এই সুতো দিয়ে আমরা দড়ি পাকাতে পারি, এই সুতো দিয়ে আমরা একটা টুপি বানাতে পারি, এই সুতো দিয়ে আমরা একটা ম্যাট বানাতে পারি, এই সুতো দিয়ে আমরা সোয়েটার বুনতে পারি। তার মানে একটা লম্বা সুতোই কিন্তু এটাকে বিভিন্ন ফর্মে যদি আমি ফোল্ডিং করি বা এটাকে এনহ্যান্স করি, তাহলে দেখা যায় বিভিন্ন উপাদান তৈরি হয়। সেই ক্ষেত্রে এই লম্বা প্রোটিন অণুটা বিভিন্নভাবে ফোল্ডিং বা ভাঁজ হয়ে সে তৈরি করবে এনজাইম, এবং এনজাইমটাই জীবদেহে সকল জৈব রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করার মাধ্যমে জীবের বৈশিষ্ট্য প্রকাশ ঘটাবে। এজন্য একটা মানুষ ফর্সা হবে কি কালো হবে কি শ্যামলা হবে, তার চোখের রং ব্লু হবে না ব্ল্যাক হবে না রেডিশ হবে, বা তার চুলের ডিজাইনটা কেমন হবে, সবকিছু কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ফলাফল। এবং এই রাসায়নিক বিক্রিয়া এখানে মূলত ওই এনজাইম কাজ করে, এবং এনজাইম কাজ করে একটা বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়। কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে যেয়ে অন্তত চেইন অফ রিয়াকশন হয়, 8টা-10টা রিয়াকশন হয়, প্রত্যেকটা ধাপে এক একটা করে এনজাইম থাকে, এবং এই এনজাইমগুলো তৈরি করার দায়িত্ব হচ্ছে ডিএনএ। তার মানে ওই এনজাইমটা তৈরি হবে কিনা, ওই বিক্রিয়াটা পার হবে কিনা, ওই বিক্রিয়াটার ধাপ সম্পন্ন হবে কিনা, সবকিছু ডিএনএ দ্বারা নির্ধারিত। তার মানে ডিএনএ হচ্ছে কোষের সবকিছু নিয়ন্ত্রণকারী। এখন আমরা আসি যে এই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় উপাদান কি 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 উপাদান প্রয়োজন হয় ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশনের জন্য। সেটা দেখো, একটা যদি আমি ট্রান্সক্রিপ্ট করতে চাই, তাহলে মেইন ডিএনএ টেমপ্লেট লাগবে, অর্থাৎ যে ডিএনএটাকে ডিএনএ এর অংশ বা সম্পূর্ণ ডিএনএ কে কপি করবে, এমআরএনএ তৈরি করবে, টিআরএনএ তৈরি করবে, রাইবোজোমাল আরএনএ তৈরি করবে, সেই কপি করার জন্য কিন্তু তার একটা টেমপ্লেট বা সাস দরকার, সেই সাসটা হচ্ছে ডিএনএ। এরপর আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইম হচ্ছে যে তোমরা আগে শুনছিলা যে ডিএনএ রেপ্লিকেশনের সময় বা ডিএনএ কপি করার সময় ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 1, সেরকম আরএনএ পলিমারেজ এনজাইম হয়েছে যেটা আরএনএ তৈরি করবে। তবে আরএনএ পলিমারেজের যে এনজাইমটা আসলে মূলত লম্বা এমআরএনএ, টিআরএনএ বা রাইবোজোমাল আরএনএ তৈরি করে, এর নাম হচ্ছে আরএনএ পলিমারেজ 2। আরএনএ পলিমারেজ 2 এনজাইম মেইন ভূমিকা পালন করে। ডিএনএ এর ক্ষেত্রে সেরকম ডিএনএ পলিমারেজ 3 মেইন ভূমিকা পালন করেছে। আরএনএ এর ক্ষেত্রে আরএনএ পলিমারেজ 2 মেইন ভূমিকা পালন করে। এরপর আছে ফ্রি রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট, অর্থাৎ ডিএনএ থেকে যখন এমআরএনএ কপি হবে, তখন কপি হওয়া মানেই তো কতগুলো নিউক্লিওটাইড বসানো। তো এই নিউক্লিওটাইড গুলো তো রেডিমেড অবস্থায় থাকতে হবে। তাহলে যখন ট্রান্সক্রিপশনটা হবে যদি নিউক্লিয়াসের মধ্যে, তাহলে এর আগেই যা যা র মেটেরিয়ালস লাগবে, সেই র মেটেরিয়ালস হিসাবে এটিপি, জিটিপি, টিপি হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, জিটিপি হচ্ছে গুয়ানোসাইন ট্রাইফসফেট, ইউটিপি হচ্ছে ইউরিডাইন ট্রাইফসফেট, সিটিপি হচ্ছে সাইটিডাইন ট্রাইফসফেট। এই সমস্ত এই ট্রাইফসফেট মানে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড গুলো স্পেয়ার পার্টস হিসাবে খুচরো খুচরো একটা ইউনিট হিসাবে নিউক্লিয়াসের মধ্যে জমা হবে। অর্থাৎ এই উপাদানগুলো লাগবে যখন ডিএনএ থেকে এমআরএনএ কপি হবে, তখন এমআরএনএ তে যে নিউক্লিওটাইড গুলো একটার উপর একটা বসাতে হবে, এই নিউক্লিওটাইড গুলোই যে ওখানে সাপোর্ট দিবে ওই নিউক্লিওটাইড সংযোজন করার জন্য। এরপরে 4 নম্বর আছে 9 মিথাইল গুয়ানিন। 9 মিথাইল গুয়ানিন হচ্ছে একটা বিশেষ নিউক্লিওটাইড যে গুয়ানিনে মিথাইল গ্রুপ থাকে, এবং সেখানে 9 নম্বরে একটা মিথাইল গ্রুপ আটকানো থাকে। গুয়ানিনে সাধারণত মিথাইল মূলক থাকার কথা না, কিন্তু গুয়ানিনের তোমরা জানো গুয়ানিন দ্বিচাক্রিক যৌগ, অর্থাৎ এখানে 6টার সাথে আরো 3টা ছোট্ট ইউনিট একত্রিত হয়ে 9 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি করে, 9 সাইট বিশিষ্ট। সেই 9 সাইটে 9 নম্বরে একটা মিথাইল মূলক যখন যুক্ত থাকে, তখন সেটা হয় মিথাইল গুয়ানিন বা 9 মিথাইল গুয়ানিন। এবং 9 মিথাইল গুয়ানিনটা এখানে লাগে এমআরএনএ তৈরি করার পরে তার এক প্রান্তে ক্যাপ হিসাবে, অর্থাৎ আমরা যেরকম যদি কোনো একটা গ্লাস রড আমি কাটি, তো কাটলে যে জায়গা থেকে কাটবো সেই জায়গায় কিন্তু একটা শার্প এন্ড বা ধারালো জায়গা তৈরি হয়। আমরা যদি হাতাহাতি করি বা ধরি, তাহলে কেটে যেতে পারে। তো এখানে যদি একটা প্লাস্টিক ক্যাপ লাগাই দেওয়া হয়, তাহলে এই ক্ষয়ক্ষতির হাতে রক্ষা পাবে। তোমরা মাঝে মাঝে দেখছো যখন রড ট্রাকে বহন করে নিয়ে যায়, তখন দেখবো যে রডের শেষের দিকে তো সুচালো ভাব থাকে একটা, পিছন থেকে কোনো গাড়ি বা রিক্সা বা কোনো কিছুতে লাগলে যাতে সেটা ক্ষতি না হয়, এই জন্য দেখবা প্রত্যেকটা রডের পিছনে একটা প্লাস্টিকের ক্যাপ আটকানো থাকে। এই ক্যাপটা হচ্ছে জাস্ট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। এই 9 মিথাইল গুয়ানিনটা মূলত একটা ক্যাপ, যে ক্যাপটা এমআরএনএ তৈরি করার পরে যে 2 টার্মিনাল এন্ড থাকে, সেটা হয়তো এরকম ওপেন থাকতে পারে, এটাকে ক্যাপ করে আটকাই রাখার জন্য এই 9 মিথাইল গুয়ানিনটা লাগে। আরেকটা হচ্ছে পলি এ, অর্থাৎ ওই এমআরএনএ আরেকটা প্রান্তে পলি এ যখন থাকে, অর্থাৎ একটা প্রান্তে অনেকগুলো অ্যাডেনাইন জুড়ে একটা পলি তৈরি করা হয়, একটা জায়গা তৈরি করা হয়, যেটা দিয়ে নির্দেশ করে এটা হচ্ছে
এমআরএনএ 3 প্রান্ত, আর 9 মিথাইল গুয়ানিনটা থাকে 5 প্রান্ত। 3 প্রাইম এবং 5 প্রাইমটাকে সেপারেট করে রাখার জন্য, ইভেন একই সাথে ওই 3 প্রান্তকে প্রোটেকশন দেওয়ার জন্য পলিঅ্যাডেনাইনের একটা কতগুলো নিউক্লিওটাইডের একটা বেস এক জায়গায় আটকানো থাকে। এই 2 প্রান্ত অর্থাৎ 4 নম্বর ও 5 নম্বর পয়েন্ট আছে মূলত এখানে এমআরএনএ 2 প্রান্তে প্রোটেকশন দেওয়ার জন্য এক পাশে 9 মিথাইল গুয়ানিন আর এক পাশে পলিঅ্যাডেনাইন যুক্ত করা থাকে। 6 নম্বরে সাম সাপোর্টিং প্রোটিন, অর্থাৎ কিছু প্রোটিন আছে যেটা ট্রান্সক্রিপশন শুরু, ট্রান্সক্রিপশন শেষ, ট্রান্সক্রিপশনের সিগন্যাল দেয়, অথবা কখন কোন জায়গায় থামতে হবে, কোন জায়গায় আরএনএ পলিমারেজ 2 এসে বসবে, সেই জায়গাগুলো নির্ধারণ করে দেয়। সেটা হচ্ছে কিছু প্রোটিন থাকে। এরপর 7 নম্বর হচ্ছে স্প্লাইওসোম। স্প্লাইওসোম হচ্ছে মূলত কতগুলো ছোট্ট ছোট্ট প্রোটিনের খণ্ডে একটা কম্পাউন্ড বা একটা যৌগ, যে যৌগটার মূলত কাজ হচ্ছে যে কিভাবে আরএনএ তৈরি হওয়ার পরে, এমআরএনএ তৈরি হওয়ার পর কিন্তু কিছু কাটছাট হয়, অর্থাৎ কিছু কাটছাট করে, সব আরএনএটাই কাজে লাগে না, সেটাকে কাটছাট করে আবার একটা ফাইন এমআরএনএ তৈরি করার জন্য, অর্থাৎ একেবারে কমপ্লিট অ্যাক্টিভ এমআরএনএ তৈরি করার জন্য কিছু কাজ আছে, যে কাজটা একটা যেমন কাটাকাটি জোড়া লাগানো, এই কাজটা স্প্লাইওসোম নামে একটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা কাজ করে। তারপর হচ্ছে টিআরএনএ, রাইবোসোম অ্যামাইনো অ্যাসিড 20 টাইম, এটা লাগে ট্রান্সলেশনে মূলত। টিআরএনএ লাগবে ট্রান্সলেটর আরএনএ, রাইবোজোম আরএনএ রাইবোজোম একত্রিত করতে হবে। অ্যামাইনো অ্যাসিড লাগবে 20 প্রকার, অর্থাৎ বিভিন্ন 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডই প্রোটিন তৈরি করে বিভিন্ন টাইপের অ্যামাইনো। যেমন আমরা যদি একটা লিখতে যাই, এডুকেশন লিখতে যাই, EDUCATION, অর্থাৎ এখানে কতগুলো ওয়ার্ড লাগে, ঠিক অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে এরকম ওয়ার্ড, যেটা এমআরএনএর কোড অনুযায়ী বা ডিকোড করার জন্য যে অ্যামাইনো অ্যাসিড গুলো এসে বসে, সেই অ্যামাইনো অ্যাসিড 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড সাধারণত প্রোটিন তৈরিতে লাগে। এই অ্যামাইনো অ্যাসিড গুলো লাগবে, এটা লাগবে সাইটোপ্লাজমে, কারণ প্রোটিন তৈরি হবে কিন্তু সাইটোপ্লাজমে। আর হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম, এটিপি এবং কোফ্যাক্টর, যারা এই বিক্রিয়া করার সময় বা কাজ করার সময় শক্তি সাপ্লাই দেবে এটিপি, আর বিভিন্ন প্রকার কোফ্যাক্টর বা কতগুলো সহযোগী ফ্যাক্টর আছে যারা কাজ শেষ করার পর আবার তারা চলে যাবে। আর অ্যাক্টিভেটিং এনজাইম এই বিক্রিয়া শুরু করার জন্য বা শেষ করার জন্য এনজাইম কিছু সাপোর্ট দেওয়া লাগবে, সেটা হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইম। তো এই উপাদানগুলো প্রয়োজন হবে। এখন আমরা দেখি যে প্রি এমআরএনএ বা চূড়ান্তকরণ, অর্থাৎ এমআরএনএ তৈরি করার পর, যেটা বলছিলাম একটু আগে, যে এমআরএনএ তৈরি করার পর নিউক্লিয়াসের ভিতরে এটাকে আবার কিছু সাইজ করতে হয়, রিসাইজ করতে হয়। এই রিসাইজ করার জন্য পূর্বের এমআরএনএর নাম হচ্ছে প্রি এমআরএনএ, এবার এটা চূড়ান্ত করা অর্থাৎ প্রসেসিং করা বা স্প্লাইসিং করা, এটার মাধ্যমে তৈরি হবে প্রি এমআরএনএ, এই পুরো ফাইনাল এমআরএনএ। তো এখানে দেখা বলা আছে প্রি এমআরএনএ তে বিভিন্ন নিউক্লিওটাইড অনুক্রম থাকে যা অনুবাদ বা ট্রান্সলেট করার প্রয়োজন হয় না। এছাড়াও এমআরএনএ তে যাতে সাইটোপ্লাজম অবস্থিত বিভিন্ন প্রকার এনজাইম দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য এমআরএনএর উন্মুক্ত 2 প্রান্তে ক্যাপ লাগাতে হয়। এই প্রক্রিয়াটি নিউক্লিয়াসের অভ্যন্তরে সম্পন্ন হয়। এটা হচ্ছে এমআরএনএ রিসাইজিং বা স্প্লাইসিং বা স্প্লিটিং এমআরএনএ। এরপর হচ্ছে প্রি এমআরএনএ থেকে ইন্ট্রন্স বা ইন্টারভেইনিং সিকোয়েন্স, অর্থাৎ যে প্রি এমআরএনএর যে অংশ লাগে না ট্রান্সলেশনের জন্য, সেটাকে বাদ দেওয়া হয়, এটাকে বলা হয় ইন্ট্রন্স। আর যে অংশ কাজে লাগে সেগুলোকে আবার একত্রিত করে রাখা হয়, যেটাকে বলা হয় এক্সন্স। এই ইন্ট্রন্স এবং ইন্ট্রন্স গুলো কেটে বাদ দেওয়া এবং এক্সন্স গুলোকে একত্রিত করা, এটি হচ্ছে এমআরএনএ স্প্লাইসিং বা এটাকে বলা হয় প্রসেসিং করা। তারপরে পলি A43, যেটা আমি আগে বলছিলাম, পলিঅ্যাডেনাইন 3 এন্ডে যুক্ত হয় এবং 9 মিথাইল গুয়ানোসাইন যা 5 এন্ডে যুক্ত হয়। এখন আমরা একটা ভিডিও দেখি, দেখলে আমরা বুঝতে পারবো কিভাবে রেপ্লিকেশনটা সম্পন্ন হয়। একটু দেখে নাও। এখানে দেখো, আমরা এখানে একটা ভিডিও অ্যাড করেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে মলিকুলার বায়োলজি অফ দ্য জিনস অ্যান্ড হাউ দে ওয়ার্ক, কেমিক্যাল ডাইজেশন। আমরা ভাত খাই, রুটি খাই, মাছ খাই, মাংস খাই, ফলাদি খাই। এটা খাওয়ার পরে এক এক টাইপের খাবার আমরা খাই। কখনো মিষ্টি খাই, কখনো একবারে বসলাম যে ভাত খাচ্ছি, কখনো অন্য কিছু খাচ্ছি। এই খাবারগুলো হজম করার জন্য নিঃসন্দেহে ভিন্ন ভিন্ন টাইপের এনজাইম দরকার, এবং এই খাবারগুলো পাকস্থলীতে পৌঁছানোর পরে কোন এনজাইমটা লাগবে সেই এনজাইম চলে আসে ঠিক ওই অনুযায়ী। ডিএনএ এর কোষের ভিতর থেকেও ওই প্রোটিন সংশ্লেষণ বা ট্রান্সলেশন প্রক্রিয়ায় যে এমআরএনএ তৈরি হয়, সেখান থেকে প্রোটিন তৈরি হয়, সেখান থেকে এনজাইম তৈরি হয়। এই ধারাবাহিকতাটা এখানে একটু দেখানো হয়েছে। এখানে দেখো, এই যে এনজাইম গুলো যাচ্ছে, এনজাইম গুলো পাকস্থলীর ভিতরে ঢুকছে, এগুলো সব এনজাইম। এইটা পাকস্থলীর দেয়াল, পাকস্থলীর ভিতরে যে পাইপলাইন, এর ভিতরে যাচ্ছে। এবং এই যে বুটি গুলো, এগুলো পাকস্থলীর ভিতরে কিন্তু অসংখ্য এরকম
অ্যালভিওলাই থাকে, যে অ্যালভিওলের মধ্যে দিয়ে এই এনজাইমগুলো বের হয়। এখন আসো, এই যে নিউক্লিয়াসের ভিতর দিয়ে এমআরএনএ তৈরি করার পর, এনজাইম তৈরি করার পর, সে এসে গোলজি বডিতে প্রসেসিং হয়, প্যাকেটজাত হয়। প্রথম এই যে নিউক্লিয়ার রন্ধ্র, এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছ, সেগুলো নিউক্লিয়ার রন্ধ্র। এই নিউক্লিয়ার রন্ধ্রতে এনজাইমটা তৈরি হওয়ার পর এই এনজাইম বের হয়ে আসতেছে, এসে এই গোলজি বডিতে এটা প্যাকেটজাত হয়। এনজাইম যাতে সব জায়গায় ক্ষতি করতে না পারে, এই জন্য প্যাকেটিং হয়, এটা গোলজি বডি। প্যাকেটিং হয়ে সে চলে আসে যেখানে। এখন এখানে দেখো, এই হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত ডিএনএ, পেঁচানো সুতার মতো আছে। এই ডিএনএ এখান থেকে কিভাবে ট্রান্সক্রিপশন হবে, এটা আমরা এখন এই ভিডিওর মাধ্যমে দেখব। এই ডিএনএ এখানে ইন্ডিকেট করা আছে, এটি হচ্ছে ডিএনএ, যে পেঁচানো সুতার মতো লম্বা ডিএনএ পেঁচানো অবস্থায় থাকে, এবং সেখানে কিভাবে ট্রান্সক্রিপ্ট হয় তোমরা একটু খেয়াল করো। এই জায়গাটা একটা জিন, এই যে একটু কালার ফেড করা আছে, এই জায়গাটা একটা জিন। সাপোজ মনে করো একটা এনজাইম তৈরি হবে যেটা প্রোটিয়েজ, যে এনজাইমটার কাজ হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য হজম করা। এখন এই প্রোটিয়েজ এনজাইমটা জন্য দায়ী জিনটা মনে করো ডিএনএ এই অংশে আছে। একটা ডিএনএ কিন্তু অনেক লম্বা হতে পারে, এবং একটা ডিএনএ তে এই কোথা থেকে শুরু হলে তা আমাদের জানা নাই, এটা কখন শেষ হবে তাও জানা নাই। এই অনেক জায়গায় দেখা যায় একটা ডিএনএ তে 50টা জিনও থাকতে পারে, 10টা জিনও থাকতে পারে, 8টা জিনও থাকতে পারে, বিভিন্ন সংখ্যায় জিন বিভিন্ন ডিএনএ তে থাকে। তাই এইখানে একটা মার্কিং করে দেওয়া আছে আর্টিফিশিয়ালি, যে এই জায়গাটুকু একটা জিন, এই এই জায়গাটুকু এখন ট্রান্সক্রিপ্ট হবে, এবং এখান থেকে একটা এনজাইম তৈরি হবে। এই জিনের জায়গা দেখো, সেই জিনের জায়গাটা এখন কাজ করতেছে। কিভাবে কাজ করবে দেখো, এই টার্মিনেটর রিজিয়ন, অর্থাৎ এই জায়গাটা যেই শেষ হবে আর এই জায়গাটা শুরু হবে, অর্থাৎ প্রমোটর রিজিয়ন, এই জায়গা দিয়ে ডিএনএ ট্রান্সক্রিপ্ট হওয়া শুরু করবে, এবং এইখানে যেই শেষ করবে, এর বেশি কপি করবে না। কারণ যেখানে একটা এনজাইম দরকার, একটা এনজাইমের জন্য যদি একটা জিন দায়ী হয়, তা অতিরিক্ত অংশ কোনোভাবেই ডিএনএ থেকে কপি আসবে না। এটা সৃষ্টিকর্তার অপার মহিমায় বা সিস্টেম এটা এমন ভাবে নিয়ন্ত্রণ করা আছে, যে আমার লাগবে যে এনজাইমটুকু ঠিক ততটুকু অংশের জিন থেকে কপি হবে, বাইরে একটু বাড়তি অংশ কপি হবে না বা কম হবে না। এবং এই জন্য বলা হচ্ছে প্রমোটার রিজিয়ন এবং টার্মিনেটর রিজিয়ন, এই দুইটা রিজিয়নের মাঝখানের জায়গাটুকুই কপি হবে, এর বাইরে কোনো কিছু কপি হতে পারবে না। তো তোমরা একটু খেয়াল করো ভালো করে, আস্তে আস্তে দেখো কোন দিকে যায়। এখন এখানে এই ডিএনএ এই যে জায়গাটুকু টার্মিনেটর থেকে প্রমোটার রিজিয়ন, এই জায়গাটুকু কিন্তু এই প্রোটিনটা তৈরি হচ্ছে, এবং এই প্রোটিনটাই পরে এনজাইমে রূপান্তরিত হবে। এটা দেখানো হলো একটু, আমরা আরো সামনে অগ্রসর হই। দেখো কিভাবে এটা রেপ্লিকেশন হচ্ছে। অর্থাৎ ডিএনএ যখন ট্রান্সক্রিপ্ট হয়, এই ট্রান্সক্রিপ্টেশনের এই বিষয়টা হচ্ছে তোমার দেখো ট্রান্সক্রিপশন, এইটা হবে নিউক্লিয়াসের মধ্যে এই কাজটুকু, আর এইটা হবে সাইটোপ্লাজমের মধ্যে যেখানে ট্রান্সলেট হবে। একটু খেয়াল করো, দেখো ডিএনএ ডাবল হেলিক্সটা খুলে গেছে, এখানে একটা বিশাল এনজাইম কাজ করতেছে, বা ওরা একটা সিম্বলিক্যালি দেখিয়েছে যে এই এই জায়গা দিয়ে পাক খুলছে, ডিএনএ লম্বা হচ্ছে, আর ঠিক এখান থেকে আবার ডিএনএ একটা সূত্র, যেহেতু এমআরএনএ তৈরি করার জন্য একটা সূত্র প্রয়োজন, এই একটি সূত্র কিন্তু কপি হচ্ছে। অর্থাৎ এই যে দেখো, এইটা নিউক্লিওটাইড, ওই যে আমরা বলছিলাম এটিপি, সিটিপি, জিটিপি, এরকম একটা নিউক্লিওটাইড আসবে, এবং ডিএনএ এই যে নাইট্রোজেন বেস, মনে করো এখানে যদি অ্যাডেনাইন থাকে, তাহলে এখানে থাইমিন বসতে হবে, তাহলে থাইমিন তো আর আরএনএতে বসবে না, এখানে ইউরাসিল বসবে। আবার এখানে যদি গুয়ানিন থাকে, তাহলে ঠিক এর এগেনস্টে সাইটোসিন এসে পেয়ার করতে হবে। তো ঠিক সেইভাবে দেখে দেখে কোনটা কোনটা আসার দরকার, সেইভাবে এই এমআরএনএ তৈরি হয়ে কিন্তু ডিএনএ থেকে বের হচ্ছে, এবং এই এমআরএনএ এসে এইখানে বসলো রাইবোজোমের ভিতরে, এবং এখানে এই টিআরএনএ প্রোটিন তৈরি করতেছে, এইগুলো সব প্রোটিন। এটা একটা সংক্ষিপ্ত রূপ আগে দেখানো হলো, এখন আমরা দেখি ধারাবাহিকভাবে কিভাবে হচ্ছে। তো এই যে সেই মার্কিং করা যে ডিএনএ বা জিনের অংশ, সেই অংশটুকুই কিন্তু এখানে এখন কপি হবে, অর্থাৎ এটা থেকে এমআরএনএ তৈরি হবে। কিভাবে তৈরি হয় একটু খেয়াল করো। একটা এনজাইম আসলো, নাম আরএনএ পলিমারেজ 2, এখানে 2 উল্লেখ করা হয় না, আরএনএ পলিমারেজ সে এনজাইম আছে। ইনিশিয়েশন স্টেজ, ইলংগেশন স্টেজ এবং টার্মিনেশন স্টেজ। ওই শুরুটা করবে একটা জায়গা দিয়ে, এবং সে কাজ করতে থাকবে, এবং যেখানে যে বলে দেওয়া ছিল যে এ পর্যন্ত কপি করতে পারবে, ঠিক সেখানে যাই সে শেষ করবে। এই যে প্রমোটার রিজিয়ন, যে জায়গা দিয়ে তার শুরু করার কথা, ওইখানে এসে এই যে বসলো, অর্থাৎ
প্রমোটার রিজিয়ন এছাড়া বাইরে কিন্তু অন্য কোনো জায়গায় এসে বসবে না। আরএনএ পলিমারেজ 2 এসে প্রমোটার রিজিয়নে বসবে, বসে টার্মিনেটর রিজিয়ন পর্যন্ত সে যাবে। দেখো একটু খেয়াল করে, এখানে কপি হচ্ছে, ওই যে নিউক্লিওটাইড গুলো আসছে আর ওই এমআরএনএ কপি তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে ভিতরে পাক খুলে গেল আর ওই এমআরএনএ কপি হচ্ছে। ডিএনএর যে কোনো একটা সূত্র থেকে, ওই যে সবসময় অ্যাপ্লিকেশনটা শুরু হয় 5 এন্ডে, এই 5 এন্ড দিয়ে শুরু হইলো, অর্থাৎ ডিএনএ তাহলে ঠিক এর উল্টো হচ্ছে 3 এন্ড, 3 এন্ড আর বিপরীতে 5 এন্ড, এভাবে কপি হয়ে একটা এমআরএনএ তৈরি করতেছে লম্বা, এবং সে বের হয়ে যাচ্ছে এখান থেকে। ওই যে এ এর সাথে টি, সি এর সাথে জি, ইউ এর সাথে, অর্থাৎ ডিএনএ তে যেখানে টি ছিল সেখানে অ্যাডেনিন হয়েছে, যেখানে জি ছিল সেখানে সাইটোসিন বসছে, যেখানে এ ছিল সেখানে টি বসার কথা, কারণ এর বিপরীতে টি বসার কথা, কিন্তু যেহেতু এটা আরএনএ তৈরি হচ্ছে কাজে এখানে টি না বসে সেখানে ইউ বা ইউরাসিল বসলো, এইটুকুই পার্থক্য। আর যে পেন্টোজ সুগার সেটা হচ্ছে রাইবোজ সুগার। এবং এটা একটু আমি ব্যাক করে দেখাই, এবং এই যে সূত্রটা তৈরি হচ্ছে এটা কিন্তু দেখো কমপ্লিমেন্টারি স্ট্যান্ড, অর্থাৎ এইটার পরিপূরক। এই যে বলা আছে কমপ্লিমেন্টারি বেস পেয়ার, অর্থাৎ যদি এখানে টি থাকে তাহলে এ আসবে, জি থাকলে সি আসবে, এ থাকলে ইউ আসবে, কমপ্লিমেন্টারি বেস পেয়ার দিয়ে এই এমআরএনএটা তৈরি হচ্ছে। এর নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এই যে মেসেঞ্জার আরএনএ বের হয়ে যাচ্ছে লম্বা সুতা, ও এই টার্মিনেটর রিজনে এসে শেষ হয়ে যাবে, এই মেসেঞ্জার আরএনএটাও কেটে বের হয়ে যাবে। দেখো এই যে ও রিলিজ হয়ে গেল আর মেসেঞ্জার আরএনএটা কেটে বের হয়ে গেল। এই মেসেঞ্জার আরএনএ, এই যে আরএনএটা, এই আরএনএটাই হচ্ছে তোমার সেই প্রি এমআরএনএ, কারণ এখানে কিছু অংশ আসে যেটা রেপ্লিকেশনের প্রয়োজন নাই বা অনুবাদ করার প্রয়োজন নাই, সেটাকে এখন কেটে করে ঠিক করা হবে। এই যে দেখো কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, এই একটা অংশ হলুদ, এই একটা হলুদ, এই একটা হলুদ। এখন এইখানে এই মার্কিং গুলো হচ্ছে যে এই জায়গাগুলো দেখো আমাদের যে এই এক্সনস গুলো লাগবে, ইন্ট্রন্স গুলো বাদ দিতে হবে। ইন্ট্রন্সও দেখাবো ওরা, এক্সন, এই যে ইন্ট্রন্স, অর্থাৎ এইটা এক্সন, এইটা ইন্ট্রন্স। আমার এক্সন খণ্ডগুলো, ইন্ট্রন খণ্ডগুলো কেটে বাদ দিতে হবে, এক্সন গুলো টেনে এনে এখানে জোড়া লাগাই দিতে হবে। আবার এই ইন্ট্রনটা বাদ দিতে হবে, এই এক্সনটা টেনে এনে জোড়া লাগাতে, তখন হবে কি এমআরএনএ যেটা তৈরি হয়েছিল যতটা লম্বা ততটা লম্বা আর থাকবে না, আস্তে আস্তে খাটো হয়ে যাবে। দেখো এই যে 3 এন্ড পলি এ যোগাড় করা হচ্ছে, আর 5 এন্ডে মিথাইল গুয়ানিন যোগ করা হচ্ছে। আর এই যে এখন কাটার জন্য আসছে, ওই যে বলছিলাম কতগুলো ফ্যাক্টর লাগে, স্প্লাইসোম ফ্যাক্টর, এরা এসে কিন্তু দেখো কেটে এখানে কি করতেছে, এই অংশ কেটে বের করে দিচ্ছে, আর দুই মাথার অংশ স্প্লাইসোসোম যেটা বলছিলাম, এই স্প্লাইসোম আছে কতগুলো প্রোটিনের একটা খণ্ড, এদের কাজই হচ্ছে এই যেটা ইন্ট্রন্স ইন্টারভেনিং সিকোয়েন্স, এটাকে কেটে বাদ দিবে আর এক্সন গুলোকে জোড়া লাগাই দিবে, এই যে জোড়া লাগাই দিয়ে, এবং এই মাথায় সেই জি এর ক্যাপ আর ওই মাথায় আছে এ এর ক্যাপ, এই এক মাথায় জি এর ক্যাপ আর এক মাথায় পলি এ, এই দুইটা ক্যাপ লাগাই দেওয়া আছে। এইবার করবো ওই যে নিউক্লিয়াসের রন্ধ্র দিয়ে সে আসতে বাইরে বের হয়ে আসতেছে, তোমরা খেয়াল করে দেখো, এই যে এই চলে আসলো কিন্তু সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে এসে অপেক্ষা করবে কখন রাইবোজোমের দুইটা ইউনিট একত্রিত হয়ে এইটাকে ট্রান্সলেট করা শুরু করবে। তোমরা ক্লিয়ার নিঃসন্দেহে যে এমআরএনএ তৈরি হলো, এবং সেই এমআরএনএ স্প্লাইসিং প্রক্রিয়া অর্থাৎ প্রসেসিং প্রক্রিয়ায় কাটাকাটি করে একটা কমপ্লিট মেসেঞ্জার আরএনএ হিসেবে সাইটোপ্লাজমে দুই প্রান্তে ক্যাপ লাগানো অবস্থায় চলে আসলো। এ এসে বসার পরে এখন দেখো সে কতগুলো কোড সিকোয়েন্স নিয়ে আসছে, এখানে নিশ্চয়ই অ্যাডিনিন, থাইমিন, থাইমিন তো নাই, অ্যাডিনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, অ্যাডিনিন ইত্যাদি ক্রমান্বয়ে সাজানো আছে, এবং এইটা কি বলা হচ্ছে কোড। এইটাই কি কোড, এই কোডটাকে এখন ডিকোড করতে হবে, অর্থাৎ মনে করো টিএএ, এই টিএএ তে কোন অ্যামাইনো অ্যাসিড আসবে এটা বসাতে হবে, তা ওইটা এইটা হয়ে যাবে ট্রান্সলেট। এখন এতক্ষণ পর্যন্ত কিন্তু ট্রান্সক্রিপ্ট ছিল, এখন হবে ট্রান্সলেট। দেখো এটা কোড এমআরএনএ, এই আসছে, এইগুলোকে কোডন বলা আছে, অর্থাৎ তিনটি করে নিউক্লিওটাইড মিলে, এই যে তিনটা ধরো এখানে দেখানো আছে জিসিএ, জিসিএ, এই জিসিএ হচ্ছে এক একটা কোডন। তার মানে আমরা যখন একটা
পূর্ণ অর্থবোধক শব্দ, অর্থাৎ 3টা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড গুয়ানিন, একটা সাইটোসিন, একটা অ্যাডিন, এই 3টে নিউক্লিওটাইড মিলে একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত হয়। এই 3টে কেন, 4টা না কেন, 5টা না কেন, এগুলো তোমরা পরবর্তীতে জানতে পারবে। এটা নিয়ে বিশদ আলোচনা আছে, জেনেটিক কোডে আমরা বলবো। তো 3টে করে নিউক্লিওটাইড সিকোয়েন্স এক একটা করে অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। এই জন্য এই 3টে করে নিউক্লিওটাইড সিকোয়েন্সকে একত্রে বলা হয় কোডন। এবং এই কোডনটা এবার পাঠ হবে কোডনিক অ্যাসিড। এই যে কতগুলো কোডন দেওয়া আছে, 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের একটা কোড, যেটাকে আমরা জেনেটিক কোড বলি। পরবর্তী ক্লাসে আমরা এটা পড়বো। এবং ইউইউ ফিনাইলঅ্যালানিন, ইউইউসি ফিনাইলঅ্যালানিন, ইউইউএ লিউসিন, ইউইউজি তাও লিউসিন। এখানে দেখো প্রোলিন, সিসিইউ প্রোলিন, আবার আর্জিনিন, সিজিইউ আর্জিনিন, সেরিন, এজিইউ সেরিন। এখানে একটা একক কোড আছে, দেখে তোমাদের। এই যে মেথিওনাইন, এইউজি, এটা হচ্ছে মেথিওনাইন, যেটাকে স্টার্ট কোড বলা হয়। এটা দিয়ে সাধারণত প্রোটিন সংশ্লেষণ শুরু হয়, অর্থাৎ প্রথম যখন এমআরএনএ পাঠ করা হবে তখন এইউজি কোডন আসলেই সেখান থেকে শুরু করা হবে। এরকম আরো একটা টার্মিনেটিং কোড আছে, স্টপ কোড আছে 3টা। এটা হচ্ছে ইউজিএ, আর হচ্ছে ইউএএ, ইউএজি। এই 3টে কোড যখন এমআরএনএ তে চলে আসবে তখন ট্রান্সলেশন বন্ধ হয়ে যাবে। এটাকে বলা, এই জন্য স্টপ কোড নাম দেওয়া আছে। তো এই বিষয়ে আমরা পরে দেখবো। দেখা যাক, এখান থেকে আমরা সরে যাই। এখন দেখো এমআরএনএ বসার পরে এই যে বলছিলাম যে এইউজি স্টার্ট কোড, অর্থাৎ এমআরএনএ চেক করে দেখবে যে কোন জায়গায় এইউজি কোড আছে সিরিয়াল, অর্থাৎ প্রথমে অ্যাডেনাইন, তারপর ইউরাসিল, তারপর গুয়ানিন, এরকম জায়গা থাকলে এই জায়গা থেকেই প্রথম ট্রান্সলেশন শুরু হবে। তোমরা লক্ষ্য করো, এই জায়গাটাই রাইবোজোমের 2টা ইউনিট এসে, এই যে রাইবোজোমের ছোট ইউনিটটা এসে বসলো আগে, এরপর উপরে বড় ইউনিটটা এসে বসবে। বড় ইউনিটে পার্ট আছে, এবং এর আগে একটা টিআরএনএ চলে আসছে অ্যামাইনো অ্যাসিড নিয়ে। এই যেটা বলছিলাম টিআরএনএ, রাইবোজোমাল আরএনএ এবং এমআরএনএ। এমআরএনএ তোই বসা আছে, এই যে 5 to 3 এন্ডের দিকে যাবে। আর এমআরএনএ তে যে অ্যামাইনো অ্যাসিড গুলো ধরে ধরে এনে বসায়, তাই সেটা হচ্ছে টিআরএনএ। এই দেখো ছোট্ট একটা টিআরএনএ, এটা একটা এমআরএনএ। টিআরএনএ এর নিচের দিকে 3টা অ্যান্টিকোডন লুপ আছে। এইটা দেখে দেখে এখানে সেট করবে, বসবে যে এটা ইউজি কি না, স্টার্ট কোডন কি না, এটার সাথে মিলিয়ে দেখবে। যদি দেখে যে এটা মিলে গেছে, তখন এই এইউজিতে অ্যামাইনো অ্যাসিড মেথিওনাইন এটাই সেখানে বসতে পারবে। যতক্ষণ পর্যন্ত নিচে না মিলবে, অর্থাৎ তালাচাবির মতো, যদি দেখা যায় যে এই টিআরএনএটা এর সাথে খাপ খাচ্ছে না, এইউজি মিলছে না, তাহলে কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড এখানে সে দিতে পারবে না। এই অ্যামাইনো অ্যাসিডটা, এটার নাম মেথিওনাইন। এই মেথিওনাইন দিতে হলে তাকে এইউজি কোডনের সাথে খাপ খাওয়াতে হয়। তাই এখানে যদি এইউজি হয়, এখানে কি থাকবে? এখানে দেখবা এর পরিবর্তে বিপরীতে কি থাকার কথা? অ্যাডিনিনের পরিবর্তে থাইমিন। থাইমিন তো আর থাকবে না, ইউরাসিল থাকবে, তাহলে ইউ থাকতে হবে। ইউর পরিবর্তে, ইউতে আছে থাইমিনের মতো কাজ করে, তাহলে এখানে অ্যাডিনিন থাকার কথা, এখানে অ্যাডিনিন থাকতে হবে। আর এই জি এর পরিবর্তে এখানে সি থাকতে হবে। তুমি দেখো সামনে আগে আমরা সেটা পাবো। ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ, সে কিন্তু অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে ইতিমধ্যে। রাইবোজোমাল বড় ইউনিটটা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে অ্যান্টিকোডন। কারণ এটা যদি হয় কোডন, তা ঠিক টিআরএনএ নিচে পায়ের কাছে যে 3টা নাইট্রোজেন বেজের সিকোয়েন্স আছে, এটাকে বলা হচ্ছে অ্যান্টিকোডন। অর্থাৎ কোডন এবং অ্যান্টিকোডন যখন এরকম তালাচাবির মতো মিলে যাবে, তখনই ওরা মানে প্রমাণ হবে যে এই অ্যামাইনো অ্যাসিডটা এরই, এসে দিতে পারবে। দেখো, এই দেখো এখানে পরস্পর বেস পরিপূরকতা মানে বসে গেল, যেহেতু সে শুট করছে। এবং এটা ওই যে এ ইউজি স্টার্ট কোড, আর ঠিক এর বিপরীতে সে ইউএসসি, যেটা আমি বলছিলাম। এরপরে উপরে ইউ, ইউর পরিবর্তে এ, এবং জি এর পরিবর্তে সি, অর্থাৎ এরা বেস পরিপূরকতা পরিপূরক। এই কম্বিনেশনে মিলে গেছে বিধায়ী এই অ্যামাইনো অ্যাসিডটা যে এই কোডের, এটা প্রমাণিত। এবং এই অ্যামাইনো অ্যাসিড এখানে দিতে পারবে। তাহলে এই কোডন আর অ্যান্টিকোডন লুপে যখন মিল হবে, এই যে অ্যান্টিকোডন এবং কোডন, এরা যখন ভাইস ভার্সা মিলে যাবে, তখনই সেটা এটা দিতে পারবে। তাই ইনিশিয়েটর, এখানে আছে ইনিশিয়েটর টিআরএনএ, অর্থাৎ প্রথম টিআরএনএ এই বসতে হবে, যেখানে এইউজি হিসেবে এসে বসবে। অন্য কোনো জায়গা থেকে কিন্তু শুরু হবে না, শুরু হবে অবশ্যই এই ইউজি বা স্টার্ট কোডন থেকে। এখন কিন্তু রাইবোজোমের এই বড় ইউনিটটা চলে আসতেছে। রাইবোজোমের বড় ইউনিট দেখো 3টে সাইড আছে, এই একটা ফাঁকা জায়গা, এই একটা জায়গা, আর এই একটা জায়গা। পার্টিশন ওয়াল দেওয়া আছে, এই একটা ওয়াল, এই একটা ওয়াল। আর এই 2টা পার্টিশন ওয়াল দেওয়ার কারণে 3টা চেম্বার তৈরি হয়েছে। এই একটা চেম্বার, এই আরেকটা চেম্বার, আর যেখানে টিআরএনএটা বসা আছে, আর এই আরেকটা চেম্বার যেগুলো ফাঁকা আছে। এখন করবে কি, এইখানে যেখানে সে অ্যামাইনো অ্যাসিড নিয়ে বসলো, এটা এ সাইড, এটা দেখাবে। দেখো,
এই যে এইটা ই সাইড, এইটা পি সাইড, এইটা এ সাইড। এই এ সাইডে অ্যামাইনো অ্যাসিড এসে বসবে, পি সাইডে পেপটাইড বন্ধনী তৈরি করবে, ই সাইডে ইলংগেশন হতে থাকবে লম্বা। তোমরা দেখো এমনি নরমালি বুঝতে পারবে, চলতে থাকুক। এই নেক্সট অ্যামাইনো অ্যাসিড নিয়ে চলে আসছে আরেকটা টিআরএনএ। যদি এই কোডের সাথে মিলে যায় তো বসাতে পারবে, নাহলে পারবে না। দেখো যদি মিলে তাহলে সে বসবে। এই যে কোডন এবং অ্যান্টিকোডন মিলে গেছে, মিলে যাওয়ার কারণে। না মিললে এখান থেকে ফেরত দিবে, সে চলে যাবে, অ্যানাদার টিআরএনএ চলে আসবে। মিলে গেল অ্যামাইনো অ্যাসিড, কাজে সে বসে গেল চার্জ টিআরএনএ, অর্থাৎ এর ঠিক মতো এসে এ সাইডে, এই অ্যামাইনো অ্যাসিড এসে এ সাইডে বসলো, এটা পি সাইড, এটা ইলংগেশন সাইড। দেখো এ ছুটে এখানে এসে বন্ধনী তৈরি করবে। এই যে দুইটা অ্যামাইনো অ্যাসিড পরস্পর বন্ধনীতে আবদ্ধ হলো, এই বন্ধনীটার নাম পেপটাইড বন্ধনী। যেহেতু সেটা এই পোর্শনে অর্থাৎ এই রিজিয়নে বন্ধনী তৈরি, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে পি সাইড। আর এই রিজিয়নে যেহেতু অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে নতুন হিসেবে বসে, এই জন্য নাম দেওয়া হয়েছে এ সাইড। আর এরপর দেখো আস্তে সরে যাবে ডান পাশে, পি সাইড থেকে এখন সরবে। এই দেখো এই যে বসলো, এ সাইডের অ্যামাইনো অ্যাসিডটা চলে আসলো পি সাইডে, আর পি সাইডটা চলে গেল ই সাইডে। ই সাইড থেকে এখন আসতে বের হয়ে যাবে, নতুন এখানে আরেকটা আসবে। ও টিআরএনএ আউট। আবার এইখানে পাশে আরেকটা চলে আসলো, ওই পেপটাইড বন্ড তৈরি হলো, আবার এখানে একটা আসবে, এখান থেকে আউট হয়ে যাবে। এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে। তোমরা নিঃসন্দেহে খেয়াল করেছো, এই পেপটাইড বন্ডন তৈরি হয় পি সাইডে, ই সাইডে ইলংগেশন, এখান থেকে এক্সিস্ট হয়ে যায় টিআরএনএ, আর এখানে এসে মানে ইয়ে করে, প্রবেশ করে, এন্ট্রান্স। এই ধারাবাহিক প্রক্রিয়া চলতে থাকবে। আর এই যে অ্যামাইনো অ্যাসিড জোরে 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 লম্বা প্রোটিনের তৈরি হতে থাকবে। আচ্ছা এখন দেখো এখানে কেন রিলিজ ফ্যাক্টর আসছে। এখানে কিন্তু এটা টিআরএনএ না, এখানে রিলিজ ফ্যাক্টরের মূলত কারণ আছে এটা স্টপ কোড। অর্থাৎ এই জায়গাটায় আর কোনো অ্যামাইনো অ্যাসিড আসবে না। যে ইউএএ, ইউজিএ, ইউএজি, এই তিনটা কোড চলে আসলে এইটা না, এই নামে কোনো অ্যামাইনো অ্যাসিড নাই, বিদায় এই রিলিজ ফ্যাক্টর এসে বসবে। রিলিজ ফ্যাক্টর বসলেই রাইবোজোম বুঝে ফেলবে যে আমার আর মানে অ্যামাইনো অ্যাসিড জোড়ার কাজ নেই, কাজে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখো এই রিলিজ ফ্যাক্টর বসে গেল, বসে যাওয়া মানে পলিপেপটাইড চেইন এখানে শেষ, এটা শেষ হয়ে গেল, এদের কাজ বন্ধ, এবং রাইবোজোমাল ইউনিট সেপারেট হয়ে যায়, সেপারেট হয়ে গেল, সব চলে গেল। অর্থাৎ এই যাত্রা কাজ শেষ। এই যে প্রোটিন অণুটা তৈরি হলো বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের সংমিশ্রণে, হয়তো ফিনাইলঅ্যালানিন, সেরিন, প্রোলিন, লিউসিন, আইসোলিউসিন, মেথিওনাইন। শুরুটা হবে মেথিওনাইন দিয়ে, এটা হয়তো মেথিওনাইন, তারপর আস্তে 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 শেষ হতে এক পর্যায়ে শেষ করে। এই যে প্রোটিন অণুটা এখন বিভিন্ন ভাজ হয়ে একটা এনজাইম তৈরি করবে, এবং ওই এনজাইমই রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে একটা বৈশিষ্ট্য প্রকাশ ঘটাবে। এই হচ্ছে আমার ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন আদিবন্ত। এবং এই এনজাইম দেখে এই যে গোলজি বডির ভিতর দিয়ে এই প্রোটিন অণু এনজাইম তৈরি করে সে আস্তে আস্তে চলে যাচ্ছে প্যাকেট। প্রোটিন অণু গোলজি বডির কাজ হচ্ছে প্যাকেট করা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, এরা এইটা গোলজি বডি, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরা প্যাকেট করে এখান থেকে গোলজি বডি থেকে প্যাকেট হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাবে, এখান থেকে চলে যাবে বাইরে যেখানে কাজ করা দরকার সেখানে যেয়ে কাজ করে। এই 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 হয়ে যাচ্ছে। কোষ থেকে যে পাকস্থলীর গহ্বরে চলে আসে, প্লাজমা মেমব্রেন ভেদ করে পাকস্থলীর গহ্বরে চলে গেল, যে এখানে বসে তারা এনজাইম হজমের কাজটা করবে, এই যে এনজাইমগুলো। তা আশা করি তোমরা এই ক্লাসটার মাধ্যমে বুঝতে পারছো। আমরা এখন এটাকে নন শেয়ার দিয়ে দিই, স্টপ শেয়ারিং। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে প্রোটিন সংশ্লেষণের ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন বিষয়টি বুঝতে পারো। একটু বইটা পড়বে, আর যদি কোথাও না বুঝো তো আমরা তো ওয়েব পেজে আমাদেরকে নক করবে, অবশ্যই এটা ক্লিয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।